যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকে নড়ে চড়ে বসেছে বিশ্ব নেতারা। অভিবাসন ইস্যুসহ বিভিন্ন দেশের উপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে সম্প্রতি আবারও নতুন করে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন, যার প্রভাব পড়বে বাংলাদেশের উপরও। কি টিকবে না? ছাত্রদের এই দলটা আসলে টিকবে না। যেভাবে পদত্যাগের হিড়িক পড়েছে, ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। ইনকিলাব 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 ইনকিলাব, ক্ষমতা না জনতা। আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প একটা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে এবং সেই নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশের কিছু কিছু উপদেষ্টা পড়তে যাচ্ছে কিনা, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রদর্শক শ্রোতা, আরেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নিউজ বা একটা খবর ঘোরাফেরা করছে যে উপদেষ্টা এবং সমন্বয়কদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা দেখানো হচ্ছে। কি বলছে রিউমার স্ক্যানার? ভিডিওটি পুরোটাই দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। এবং নতুন যে ছাত্রদল আসছে, সেই ছাত্রদল গঠন তৈরি হতে না হতেই সেই দল থেকে পদত্যাগ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যে বিষয় নিয়ে কথা বলেছে নাইম ভাই। কথা বেশি বাড়াবো না, কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। টিকবে না? ছাত্রদের এই দলটা আসলে টিকবে না। যেভাবে পদত্যাগের হিড়িক পড়েছে, ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। সো তারা যেহেতু সবাই সমন্বয়ক এবং কি বৈষম্য বিরোধী নেতা, আমরা তাদেরকে অবশ্যই বিশ্বাস করি। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা ফ্যাসিবাদী মনোভাব তৈরি হয়েছে এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া গুটি কয়েকজন ছেলেদের মধ্যে। একদিকে আজকে গণতান্ত্রিক জাতীয় নাগরিক পার্টির আমরা দেখলাম যে তারা সামনে এসেছে। অপরদিকে ঠিক একদিন আগে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক যে এই জাতীয় নাগরিক পার্টিরই ছাত্র টিম যেটা আত্মপ্রকাশ ঘটেছে, সেই টিম থেকে একের পর এক কেন্দ্রীয় নেতারা পদত্যাগ করছেন, আর পাশাপাশি দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। আসুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি। দর্শক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামক যে টিমটার আত্মপ্রকাশ ঘটেছে গতকালকে, এই দলটির সিনিয়র সদস্য সচিব ছিলেন রিফাত রশিদ। আজকে গতকালকে আমরা যখন নিউজটা করছি রাত্রে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে তিনি আসলে আজকে পদত্যাগ করেছেন। এখন কেন? আচ্ছা, আমরা আরো দুজনের দেখি কারা কারা পদত্যাগ করলেন। গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পদপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 সমন্বয়ক। তারা তাদের ফেসবুক স্ট্যাটাসে লিখছে যে কমিটিতে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আধিপত্য, সেইটার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন। আরেকজন মেয়ে জেমিন সম্ভবত সেও পদত্যাগ করেছেন। দাবি একই। আমরাও কিন্তু এই কথাটাই বলছি যে আপনারা 10-12 জন বন্ধু বান্ধব মিলা টোটাল সবকিছুর আপনারা বাপ মা, সারা বাংলাদেশের পোলাপাইনগুলার আসলে ভূমিকা কি? আপনারা তো ক্ষমতার জন্য সবই করছেন, আপনাদের স্পষ্ট টার্গেট ক্ষমতা, আর কিছুই না। প্রাইভেটের ছাত্ররা বলছিল যে আমরা আন্দোলন শেষে পড়াশোনাতে ফিরে গেছি। এরা কি করছে? এরা এই টাকা পয়সা কোথায় পাইছে রাজনীতি করার জন্য? এই প্রটোকল কোথায় পাচ্ছে? এদের ইন্টেনশন ক্ষমতা। এদের প্রথম দাবি ছিল কোটা। আমরা এটা নিয়ে আসছি ভাই। প্রাইভেটের বক্তব্য শুনছেন তো, আমার আগের ভিডিও শুনে নিবেন, অথবা কালের কণ্ঠে ছাত্রদের বিশাল একটা ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে কালের কণ্ঠ পত্রিকায়। আচ্ছা, এখন যারা পদত্যাগ করেছে তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বেই আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। প্রাইভেটের তারা সাধারণত মারামারি হয়েছেই, এরপরে তারা যাদেরকে নিয়ে করছে সেখান থেকেও পদত্যাগ শুরু। আর যদি দেখি আপনার 205 সদস্যের যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কয়েক ঘন্টার ব্যবধানে পদত্যাগ করছেন একের পর এক। ফেসবুক পোস্টে মেহেদী সজীব লিখছেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আমার নাম বলা হয়েছে। আমি আগেই বলেছি, আমার স্ট্যান্ডও বলেছি, ক্লিয়ারও করেছি, কিন্তু যে নতুন বন্দোবস্তের নামে ঢাকা এবং ঢাবি কেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে উত্থান লক্ষ্য করা যাচ্ছে, তার প্রতিবাদে আমরা এই প্ল্যাটফর্মে থাকতে রাজি না। আর আমার ইচ্ছা ব্যতীত আমাকে এই দলটাতে সম্পৃক্ত করার জন্য নিন্দা জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্যই আমি আজ মেহেদী সচিব হিসাবে গড়ে উঠেছি। আমার বার্তা
ঢাকা ঢাবি কেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাব সরাইতে হবে। এই দলের অংশজনরা যতক্ষণ এখান থেকে বের হয়ে আসতে না পারবে, বিকেন্দ্রীকরণের দিকে মনোযোগ না দিবে, ততদিন তাদের সাথে কোন ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় আমরা যাব না, তাই পদত্যাগ করলাম। পদত্যাগের বিষয়ে সালাউদ্দিন বলছেন, ছাত্রদের নতুন রাজনৈতিক দলটা সার্বজনীন হতে পারত, এটা কিন্তু বাস্তব। কিন্তু তাদের বর্তমান অবস্থার কারণে দলটার প্রতি শিক্ষার্থীরা বিশ্বাস রাখতে পারছে না, জনগণ না। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি ছিল শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের পালসের বাইরে গিয়ে রাজনীতি করা সম্ভব নয়। তো এখানে অনেকজন অনেক মন্তব্য করেছেন। এখানে বলছি যে সিন্ডিকেট, আমরা বলি এই দেশে ব্যবসায়ীরা সিন্ডিকেট, অমুকরা সিন্ডিকেট, রাজনীতিবিদরা সিন্ডিকেট। যে লঙ্কায় যায় তার ভিতরে রাবণের মেন্টালিটি চলে আসে। যে জামাতের কাঁধে ভর করে রাজনীতির মেটিকুলাস প্ল্যান হয়েছে, সে জামাতি এখন খবর নাই। বিএনপির অবস্থা তো আরো কাহিল। ইউনূসের উপর কেউ ভরসা রাখতে পারছে না। ইতিহাসের সুপার হিরো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকে নড়ে চড়ে বসেছে বিশ্ব নেতারা। অভিবাসন ইস্যু সহ বিভিন্ন দেশের উপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে সম্প্রতি আবারও নতুন করে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন, যার প্রভাব পড়বে বাংলাদেশের উপরও। কি সেই সিদ্ধান্ত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সবকটি দেশে ছিল বাড়তি আগ্রহ। অনেক শক্তিধর দেশের নেতারাও তাকিয়েছিল কে হচ্ছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। অনেকের মনে শঙ্কা ছিল, ট্রাম্প যদি আবারও ক্ষমতায় আসে তাহলে পাল্টে যাবে সব হিসেব নিকেশ। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করেন ৭৯ বছর বয়সী এই রিপাবলিকান নেতা। ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এদিকে দায়িত্ব নিয়ে একের পর এক কঠোর সিদ্ধান্ত ও নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন, যা থেকে রেহাই পাচ্ছে না খোদ দেশটির মিত্র দেশগুলোও। প্রথমে অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রে সাঁড়াশি অভিযান শুরু, এরপর বিশ্বের বাণিজ্য ও রাজনৈতিক ইস্যুতেও হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মূলত ক্ষমতা লাভের পর ট্রাম্প কি করবেন তার নীল নকশা নির্বাচনের আগেই আঁকা ছিল। এখন কেবল ধাপে ধাপে তার বাস্তবায়ন চলছে, যার অংশ হিসেবে বাংলাদেশের স্বার্থ আছে এমন কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিলেন নতুন এই মার্কিন প্রেসিডেন্ট, যে তালিকায় জড়িয়ে আছে মুসলিম দেশ ইরানের নামও। জানা গেছে, ইরানের পেট্রোলিয়াম সম্পর্কিত পণ্য পরিবহন ও বাণিজ্য সহায়তাকারী হিসেবে অভিযুক্ত ৩০টিরও বেশি সংস্থা ও জাহাজের উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অকটেন এনার্জি গ্রুপ FZCO, যারা বাংলাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস LPG সরবরাহ করে থাকে। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার ফলে দেশের জ্বালানি আমদানি নিয়ে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। এই সংকট কিভাবে কাটানো হবে সেটি এখন বড় চ্যালেঞ্জ। চট্টগ্রাম বন্দর সূত্র বলছে, তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্ত নথিপত্রের ভিত্তিতে পরবর্তী প্রস্তুতি নেওয়া হয়েছে। নথি অনুযায়ী LPGটি ওমান থেকে সংগ্রহ করা হলেও বহনকারী জাহাজটি ইরানি মালিকানাধীন ছিল। শুধু তাই নয়, অকটেন এনার্জির সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকেও নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে হতে পারে। বাংলাদেশ শিপিং বিভাগ বলছে, নিষেধাজ্ঞার আওতাভুক্ত কোম্পানির সঙ্গে ব্যবসা করা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এমনকি এসব কোম্পানির পণ্য বহনকারী জাহাজগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় ফেলা হতে পারে। যুক্তরাষ্ট্র শুধুমাত্র অকটেন এনার্জির উপরেই নয়, ইরানের পেট্রোলিয়াম বাণিজ্যের সঙ্গে জড়িত আরও কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে আছে ইরান ভিত্তিক কঙ্গো পেট্রো রিফাইনিং কোম্পানি, আমিরাত ভিত্তিক অ্যালকোনস্ট মেরিটাইম TMCC, মালয়েশিয়া ভিত্তিক IMS লিমিটেড এবং সিসিলিসি ভিত্তিক ওশেন এবং শিপিং লিমিটেড।
চাচ্ছেন এবং ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন। দেখেন 3টে টপিক এখানে ছিল একসাথে আপনাদের যেটা দেখালাম। প্রথমটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে নিষেধাজ্ঞাগুলো দিচ্ছে সেই নিষেধাজ্ঞার আওতায় কিন্তু বাংলাদেশ পড়বে এবং বাংলাদেশ কিন্তু কিছুটা ঝুঁকিতে আছে। এরপরে হচ্ছে আমাদের উপদেষ্টাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, এটা রিউমার স্ক্যানার প্রমাণিত হয়ে গেছে যে এটা আসলে মিথ্যা গুজব। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝেছেন এবং কেউ আসলে না জেনে একটা মন্তব্য করবেন না, আগে ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ দেখবেন। এটা আসলে আমরা মাঝে মধ্যেই দেখে থাকি যে অনেক ধরনের নিউজ ছড়ানো হয়। তো যাই হোক, এবং এটা কথা সত্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মিলে যে নতুন দল গঠন করেছে সেই দল থেকে ইতিমধ্যেই পদত্যাগ কিন্তু শুরু হয়ে গেছে। গঠন না করতেই তাদের ভাঙন শুরু হয়ে গেছে। তো যাই হোক, আসলে এই বিষয়ে কোনো মন্তব্য আপাতত করতে চাচ্ছি না। দেখা যাক নতুনদের তরুণদের দল তারা কি করতে পারে আগামীতে। আমরা তো অনেক দেখলাম, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, অনেক বছর তারা থেকেছে। কি করতে পারে এই নতুন তরুণদের দল, অবশ্যই তাদের জন্য শুভকামনা থাকবে আমার পক্ষ থেকে।